হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। সো ফ্রেন্ডস, গত ক্লাসে আমরা ডিসকাস করেছি পৃথিবীর তাপবলয় নিয়ে, যেটা টেম্পারেচার চ্যাপ্টারে। তো টেম্পারেচার চ্যাপ্টারে তোমাদেরকে বলেছিলাম আমরা পার্ট 2-এ করবো, দুইটা পার্টে করবো। পার্ট 1 আমরা প্রিভিয়াসলি করে নিয়েছি, আজকে হলো পার্ট 2। আজকে ক্লাসে যেটা ডিসকাস করব সেই টপিকটা হলো বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ, ফ্যাক্টর এফেক্টিং টেম্পারেচার। অর্থাৎ বায়ুমণ্ডলে যে উষ্ণতাটা ডিফারেন্ট। কেন ডিফারেন্ট সেটা আমরা আগে দেখেছি, কিন্তু এই যে তারতম্যের যে কারণগুলি রয়েছে সেই কারণগুলি আমরা এক এক করে দেখে নেব, যে কোথাও বেশি, কোথাও কম, কোথাও মাঝামাঝি ধরনের, সেটা তো আমরা প্রিভিয়াসলি দেখে নিয়েছি। কিন্তু এটা কেন, তার কারণগুলি আমরা দেখে নেব। তার স্পেসিফিক কোনো একটা কারণ নেই, অনেকগুলো কারণে রয়েছে, সবগুলি কারণে আমাদেরকে জানতে লাগবে। তো সেগুলি আজকে আমরা ডিসকাস করবো, এক এক করে দেখে নেব। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের টেটের জন্য, এসটিজেটির জন্য বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কাজে আসবে। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। সো বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ। বায়ুমণ্ডলে যে উষ্ণতাটা সেটা কেন ডিফারেন্ট, সব জায়গাতে কিন্তু সেম হয় না, কোথাও বেশি হয়, কোথাও কম হয়, কোথাও মাঝামাঝি ধরনের হয়। অ্যান্ড এই যে ডিফারেন্সটা কেন, তার কারণটা কি, সেটাই আমরা জেনে নেব। ভূপৃষ্ঠে সর্বত্র বায়ুর উষ্ণতা সমান নয়। যে ভূপৃষ্ঠের সব জায়গায় বায়ুর যে উষ্ণতাটা সেটা কিন্তু সমান নয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতার এই পার্থক্যের জন্য যেসব কারণগুলি উল্লেখযোগ্যভাবে দায়ী সেগুলি হলো নিম্নরূপ। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতার মধ্যে পার্থক্য রয়েছে, আর এই উষ্ণতার মধ্যে যে পার্থক্য রয়েছে তার কারণগুলি কি, সেই কারণগুলি এক এক করে দেখে নেব। তবে সেটা দেখার আগে তোমাদের বলে দিই, তোমরা কিন্তু এর আগের ক্লাসগুলি দেখে নেবে, তাহলেই কিন্তু এটা বুঝতে সুবিধা হবে। যদি তোমরা সিকোয়েন্সে দেখো তাহলে তোমরা রিলেট করতে পারবে একটার সাথে আরেকটা ক্লাসে, আর তোমাদের বুঝতে সুবিধা হবে। আর তাছাড়া তোমাদের নোটস, ক্লাসেস বা মক টেস্টের প্রয়োজন হলে অনলাইন হোক কিংবা অফলাইন, যেটাই প্রয়োজন, যেভাবেই প্রয়োজন, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরেও যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। এখন আসি ক্লাসে। তো সেই কারণগুলি কী কী, যে রয়েছে স্ক্রিনে। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ: অক্ষাংশ, ভূমির উচ্চতা, দিন রাত্রির দৈর্ঘ্য, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, মেঘাচ্ছন্নতা, এগুলি হলো বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ। তো এই যে এগুলি রয়েছে, এগুলি কিন্তু আমাদের ডিটেলসে জানতে লাগবে, শুধু নামগুলি জানলে হবে না, সেগুলি কেন হয়েছে সেটা আমাদেরকে ডিটেলসে জানতে লাগবে। তার জন্য তোমরা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন তাহলে এক এক করে স্টার্ট করছি। প্রথমেই আমরা দেখে নেব অক্ষাংশ। তো অক্ষাংশটা কি, এটা তোমরা প্রিভিয়াস ক্লাসটা দেখলে এটা ইজিলি বুঝতে পারবে। দেখো, অক্ষাংশ অনুসারে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে সূর্যরশ্মির পতন কোণে তারতম্য ঘটে, ফলে উষ্ণতার পার্থক্যও হয়। লম্বভাবে পতিত সূর্যরশ্মিতে উত্তাপের পরিমাণ বেশি এবং তির্যকভাবে পতিত সূর্যরশ্মিতে উত্তাপের পরিমাণ কম হয়। নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে সূর্যরশ্মি ক্রমশ তির্যকভাবে পড়ে, ফলে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে তাপমাত্রা কম হয়। তো এই লেখাটা দেখে তোমাদের কনফিউশন হতে পারে, চলো তোমাদেরকে আমি পিকচারের সাহায্যে জিনিসটা ইজিলি আরও বুঝিয়ে দিই। এই যে রয়েছে পিকচারটা, তো এই পিকচারটা দেখে তোমরা নিশ্চয়ই মনে পড়েছে এটা কোনটা হবে। আর এই পিকচারটা অনেকবার আমরা পড়েছি ল্যাটিটিউড, লঙ্গিটিউড ক্লাসে, ইভেন প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা দেখেছি। এই যে ধরো, এটা হলো সূর্য। ওকে, এখন সূর্যের আলো পৃথিবীতে এসে তো পৌঁছায়, আমরা জানি। তো এখানে রয়েছে পৃথিবী। তো পৃথিবীতে সূর্যের আলোটা যখন এসে পৌঁছায়, কোথাও বেশি আলো আসে, কোথাও কম আসে। এখন এই যে এই মিডলের জায়গাতে কী হয়, সূর্যের আলোটা কিন্তু সোজাসুজিভাবে একদম লম্বলম্বিভাবে ডিরেক্টলি পড়ে। তো এখানে সূর্যের আলোটা বেশি এসে পৌঁছায়। তো এখানে বেশি সূর্যের আলো এসে পৌঁছায় মানে ওই জায়গাতে গরম থাকবে। তো ওইটাকে কী বলা হয়, উষ্ণমণ্ডল। তারপর এদিকে আরও এদিকে গেলে বা আরও এদিকে গেলে কিন্তু মাঝামাঝি, মানে খুব বেশি সূর্যের আলোটা খুব বেশিও পড়ে না, খুব একটা কমও পড়ে না, মাঝামাঝি হয়। তো ওই জায়গাটা হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। আর একদম কোণা, একদম 90 ডিগ্রিতে যেতে যেতে, মানে সুমেরুবিন্দু, কুমেরুবিন্দু, নর্থ পোল আর সাউথ পোলে যেতে যেতে সূর্যের আলোটা একদম কম গিয়ে পৌঁছায়, যার জন্য এখানে খুব ঠান্ডা থাকে, একদম সারা বছর বরফ থাকে। তো এই জায়গাটা হলো হিমমণ্ডল, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল। এখন এই নিরক্ষরেখা থেকে, এই যে রেখাটা কি, নিরক্ষরেখা 0 ডিগ্রি, এই নিরক্ষরেখা থেকে যত উত্তর দিকে যাবে বা যত দক্ষিণ দিকে যাবে, সূর্যের তাপমাত্রা কি হবে, এখানে লম্বলম্বিভাবে পড়তে পড়তে আস্তে আস্তে এইদিকে কি হবে, একদম সুমেরু কুমেরু বিন্দুর দিকে যেতে যেতে
তীর্যকভাবে মানে কোনাকুনিভাবে পড়বে, খুব কম গিয়ে সূর্যের আলোটা পৌঁছবে। তো সূর্যের আলোটা কম পৌঁছলে ওইখানে কি থাকবে, ঠান্ডা থাকবে। তো এই যে অক্ষাংশগুলি, এই যে অক্ষরেখাগুলি রয়েছে, এইগুলির কারণে কিন্তু এই যে ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলে উষ্ণতাটা ডিফারেন্ট থাকে। তো যেখানে এখানে সূর্যের আলোটা, মিডলে সূর্যের আলোটা ডিরেক্টলি পড়ছে, তো এখানে গরমটা বেশি থাকে। তো এখানে মাঝামাঝি পড়ছে নাতিশীতোষ্ণ মণ্ডলে, তো এখানে মাঝামাঝি ধরনের থাকে। এখানে তীর্যকভাবে পড়ছে, খুব কম আলো এসে পৌঁছে, তো এখানে ঠান্ডা থাকে। তো সব জায়গাতে, পৃথিবীর সব জায়গাতে উষ্ণতাটা মানে টেম্পারেচারটা কিন্তু সেম থাকে না, কোথাও বেশি, কোথাও কম, কোথাও মিডিয়াম থাকে। তো কম বেশি মিলিয়েই কিন্তু থাকে। তো এই যে ডিফারেন্সটা হচ্ছে, এই যে পার্থক্যটা হচ্ছে, পার্থক্যটার কারণ কি, অক্ষাংশ। আর এই অক্ষাংশটা আমরা কোথায় পড়েছি, ল্যাটিটিউডে পড়েছি। অক্ষাংশ মিন্স ল্যাটিটিউডে আমরা পড়েছি, যে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, এগুলো আমরা সবগুলি পড়েছি। তো এটাই হলো ওয়ান অফ দ্য রিজন, সেটা কি, অক্ষাংশ। তো এখন দেখো লেখাটা, এখন আশা করি বুঝতে পারবে। অক্ষাংশ অনুসারে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে সূর্যরশ্মি পতন কোণে তারতম্য ঘটে। সূর্যরশ্মি যে সানলাইটটা পড়ে, সানলাইটে পড়ার কারণে কিন্তু পার্থক্যটা হয়, ফলে উষ্ণতা পার্থক্য হয়। আর যেহেতু সানলাইটের ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট পড়ে, কোথাও ডিরেক্টলি পড়লে গরমটা বেশি থাকবে, আর কোথাও কোনাকুনি বা তীর্যকভাবে পড়ে, তো এখানে কম আলো পৌঁছায়, কম আলো পৌঁছালে ওখানে উষ্ণতাটাও কম থাকবে। তো এটার জন্য কি হয়, উষ্ণতারও কিন্তু টেম্পারেচারের ডিফারেন্সটা দেখা যায়। লম্বভাবে পতিত সূর্যরশ্মিতে উত্তাপের পরিমাণ বেশি, আর যেখানে লম্বভাবে পড়ে সেখানে উত্তাপের পরিমাণটা বেশি থাকে, আর যেখানে তির্যকভাবে পতিত সূর্যরশ্মিতে উত্তাপের পরিমাণ কম হয়। নিরক্ষরেখা থেকে, এই যে মাঝখানে যে নিরক্ষরেখা 0 ডিগ্রি থাকে, নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে, উত্তর দিকে আর দক্ষিণ দিকে যে মেরু অঞ্চলের দিকে যেতে যেতে, মানে হিমমণ্ডলের যে পার্টটা, মেরু অঞ্চলের দিকে যেতে যেতে সূর্যরশ্মি ক্রমশ কি হয়, তির্যক হতে থাকে, তির্যকভাবে পড়ে। ফলে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে তাপমাত্রা কি হয়, কমতে থাকে। নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি থাকে, আর নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যেতে যেতে কি হয়, তাপমাত্রা কমতে থাকে। তো এটাই হলো একটা রিজন, অক্ষাংশ, যে বায়ুমণ্ডলে যে উষ্ণতা রয়েছে, উষ্ণতা তারতম্য মানে পার্থক্য রয়েছে, তার একটা কারণ হলো অক্ষাংশ। তো আশা করি অক্ষাংশটা বুঝতে পেরেছ। নেক্সট রিজনটা কি, নেক্সট হলো ভূমির উচ্চতা, আরেকটা হলো ভূমির উচ্চতা, খুব ইম্পর্টেন্ট। ভূমির উচ্চতার জন্য কিন্তু উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যায়। যেরকম ধরো আমরা ভূপৃষ্ঠ থেকে মানে সি লেভেল থেকে যত উপর দিকে উঠবো, তত বেশি কী হবে, দেখবে ঠান্ডা কিন্তু বাড়তে থাকবে। ধরো আমরা পাহাড়ে ঘুরতে গেলাম, যে আমরা ট্রেকিংয়ে গেলাম, গেলে কী হয়, পাহাড়ে গেলাম, দিয়ে পাহাড়ে যত আমরা উপর দিকে উঠবো তত বেশি কী হবে, তত বেশি মানে গরমটা কমতে থাকবে, ঠান্ডাটা বাড়তে থাকবে। তার কারণ কি, তার কারণ হলো ভূমির উচ্চতা। দেখো, সমুদ্রতল থেকে যত উপরে ওঠা যায়, বায়ুর উষ্ণতা ততই হ্রাস পেতে থাকে, মানে কমতে থাকে। অর্থাৎ ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা হ্রাস পায়। মানে ভূমির যত উচ্চতা বাড়বে, বৃদ্ধি মানে ভূমির উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ভূমির উচ্চতা যত বাড়বে, যত উপর উঠতে থাকবো, তত বেশি কী হবে, বায়ুর উষ্ণতাটা কমতে থাকবে, মানে হ্রাস পেতে থাকবে। এই কারণে যেই স্থানে সমুদ্র সমতল থেকে যত উঁচুতে অবস্থিত, তার উষ্ণতা তত কম হয়। মানে এই কারণে সমুদ্রতল থেকে মানে সি লেভেল থেকে যেই জায়গা যত উঁচুতে আছে, যত উঁচুতে থাকবে তত বেশি উষ্ণতাটা কম থাকবে। সমুদ্র সমতল থেকে কম উচ্চতায় অবস্থিত স্থানের উষ্ণতা বেশি হয়, আর সি লেভেল থেকে যত কম উচ্চতায় থাকবে উষ্ণতা বেশি থাকবে, যত বেশি উচ্চতায় থাকবে তো এখানে উষ্ণতাটা কম থাকবে। যেরকম ধরো, এটা হলো ধরো একটা পাহাড় রয়েছে, ওকে, এটা সি লেভেলটা রয়েছে। এখন এখান থেকে যত বেশি উপরে উঠবে তত বেশি কি ঠান্ডাটা বাড়তে থাকবে, মানে গরমটা কমতে থাকবে, ঠান্ডাটা বাড়তে থাকবে। ধরো সিম্পল একটা এক্সাম্পল, ধরো তোমরা কেদারনাথ গেলে, ঠিক আছে, তো ওইখানে কি হবে, ওইখানে কিন্তু যে অবভিয়াসলি এটা সি লেভেল থেকে অনেকটা উঁচুতে রয়েছে, ওইখানে কিন্তু ঠান্ডা থাকবে। তার কারণ কি, তার কারণ ভূমির উচ্চতা। তো আরও সিম্পল এক্সাম্পল, আরও কাছের এক্সাম্পল দিলাম। ধরো তোমরা আগরতলা থেকে তোমরা জম্পু হিলে যাবে। ধরো তোমরা বা খুব নাম শুনেছ কিছুদিন, কয়েক বছর আগে বা কয়েক মাস আগে খুবই ট্রেন্ডিংয়ে ছিল মনটাং। ওইটা কি হবে, ওইখানে দেখবে, ওইখানে যখন যাবে আগরতলা শহর থেকে মনটাং বা জম্পু হিল যখন একটু উঁচু জায়গাতে যাবে, পাহাড়ি অঞ্চলে যাবে, তখন ওই জায়গাতে দেখবে কি হবে, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতাটা কমতে থাকবে। তার কারণ কি, তার কারণ ভূমির উচ্চতা যত বেশি উঁচু জায়গায় যাবে তত বেশি ঠান্ডাটা বাড়তে থাকবে, মানে উষ্ণতাটা কি হবে, উষ্ণতা কমতে থাকবে। আর উষ্ণতা কমতে থাকবে মানে অবভিয়াসলি ঠান্ডা লাগবে। তো এটাই হলো আরেকটা রিজন কি, ভূমির উচ্চতা। নেক্সট রয়েছে দিন-রাত্রির দৈর্ঘ্য হলো আরেকটা ইম্পর্টেন্ট কারণ, যে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের আরেকটা কারণ হলো দিন-রাত্রির দৈর্ঘ্য। দিন-রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির জন্য বিভিন্ন স্থানের মধ্যে উষ্ণতার তারতম্য পরিলক্ষিত হয়। দিন বড়,
এবং রাত্রি ছোট হলে দিনের সময় শোষিত তাপের সবটাই রাতে বিকৃত হতে পারে না, ফলে উষ্ণতা বৃদ্ধি পায়। আবার দিন ছোট ও রাত্রি বড় হলে দিনের সময় বায়ুমণ্ডলে যে পরিমাণ তাপ শোষণ করে রাত্রে তার চেয়ে বেশি তাপ বিকৃত হয়, ফলে বায়ুমণ্ডল শীতল হয়ে পড়ে। বুঝতে পারছো না? তো বুঝিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। সো দেখো, একটা জিনিস প্রথমত মনে রাখবে, মাটি, ওকে, মাটি স্থলভাগ, মাটি খুব তাড়াতাড়ি গরমও হয়ে যায়, খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। অন্যদিকে জল, ওকে, জল কি হয়, মানে জল যেরকম ঠান্ডা হতেও সময় লাগে সেরকম গরম হতেও সময় লাগে। মাটি, ধরো এখন খুব মাটিটা কি হলো, ধরো সানলাইটটা মাটিতে এসে পড়ে তাড়াতাড়ি এটা গরম হয়ে যায়। আবার ধরো সানলাইট পৌঁছানো যেরকম ধরো রাত্রেবেলা, তো মাটি দেখবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কিন্তু জলের ক্ষেত্রে অপোজিট, জলটা গরম হতেও যেরকম ঠান্ডা লাগে, জলটা মানে গরম হতেও সময় লাগে, ঠান্ডা হতেও সময় লাগে। ওকে, তো মাটিটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়, তাড়াতাড়ি গরমও হয়ে যায়। তার জন্য কি হয়, যখন ধরো সূর্য, ওকে, সূর্যের আলোটা কি হলো, সূর্যের আলোটা মাটিতে এসে পৌঁছালো, এখানে মাটিটা রয়েছে, সূর্যের আলোটা মাটিতে এসে পৌঁছালো। এখন যখন দিনের বেলা কি হয়, যখন দিনটা বড় থাকে, দিন যদি বড় থাকে, মনে রাখবে দিন বড় থাকলে রাত্রি কি হবে, রাত্রিটা হবে ছোট। দিন বড় থাকলে রাত্রিটা ছোট হবে, আর রাত্রিটা বড় হলে দিনটা কি হবে, দিনটা ছোট থাকবে, মানে উল্টা থাকবে। যেটা আমরা ছোটবেলা থেকেই তো আমরা অবভিয়াসলি এই জিনিসটা ফিল করে আসছি। দেখবি গরমের সময় কি হয়, গরমের সময় দিনটা বড় থাকে, রাত্রিটা ছোট থাকে, আর শীতের সময় রাত্রিটা বড় থাকে, দিনটা কি থাকে, ছোট থাকে। তো এখন এই যে জিনিসটা কেন হয়, দেখো, দিনের বেলা যখন ধরো দিনটা বড় হলে কি হবে, সূর্যের আলোটা কিন্তু বেশি সময়ের জন্য এসে মাটিতে পড়বে। তো মাটিতে পড়লে মাটিটা কি হবে, মাটিটা গরম হবে। সূর্যের আলো যখন বেশি সময়ের জন্য, প্রথমত মাটি তাড়াতাড়ি গরম হয়ে যায় আমরা জানি। এখন মাটি যে তাড়াতাড়ি গরম হয়ে যায়, বেশি সময়ের জন্য সূর্যের আলোটা পেলে মাটিতে বেশি গরম হবে। যখন রাত্র হওয়ার সময় তাপটা কি হবে, তাপটা বিকৃত হয়ে এটা হালকা হয়ে বাতাসটা উপর দিকে চলে যাবে। কিন্তু দিনটা যখন বড় থাকবে, রাত্রিটা কি থাকবে, ছোট থাকবে। তো রাত্রিটা ছোট থাকলে, মানে রাত্রির যে দৈর্ঘ্যটা সেটা যদি ছোট থাকে, তাপটা বিকৃত হয়ে কিন্তু বেশি একটা উপরে যেতে পারবে না, কিছু ধাপে বেশি একটা উপরে যেতে পারবে না। কেন? কারণ সময়টা কিন্তু কম পাবে। তার জন্য কি হবে, তাপটা কিন্তু ভূপৃষ্ঠে ম্যাক্সিমাম থেকে যাবে। তো তখন কি হয়, তখন গরম হয়, যেটা গ্রীষ্মকালে হয়ে থাকে। গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে দিনটা বড় থাকে, রাত্রিটা ছোট থাকে। এখন দিনের বেলা সূর্যের আলোটা এসে মাটিতে পৌঁছায় বেশি সময়ের জন্য, যেহেতু দিনটা বড় থাকে, বেশি সময়ের জন্য মাটিতে এসে পৌঁছায়, তো মাটিটা গরম হয়ে থাকে। আর যখন রাত্রিবেলা যখন রাত্রিটা ছোট থাকে, রাত্রিবেলা তাপটা বিকৃত হয়ে তাপটা কি হয়, উপর দিকে উঠতে থাকে। তখন যে রাত্রিটা ছোট থাকার কারণে এটা কিন্তু বেশি একটা সময় পায় না উপরে ওঠার জন্য, তার জন্য কিন্তু ভূপৃষ্ঠের মধ্যে তাপটা থেকে যায়। তার জন্য ওই সময় কি হয়, ওই সময় গরম লাগে, উষ্ণ থাকে। এটা একটা রিজন। অন্য সময়, এখন যদি আমি শীতের দিনে দেখি, ধর মাটিটা রয়েছে, এখন সূর্যের আলোটা মাটিতে এসে পৌঁছালো, কিন্তু দিনটা ছোট হলে সূর্যের আলোটা কম সময়ের জন্য মাটিতে পড়বে, তো এটা গরম তো হয়ে যাবে, কিন্তু রাত্রিটা বড় হবে, তো তাপটা বিকৃত হয়ে উপরে ওঠার জন্য বেশি সময় পাবে। বেশি সময় হলে কি হবে, ওইটা ঠান্ডা থাকবে, গরমটা তো উপরে উঠে যাবে কিন্তু এখানে ঠান্ডা থাকবে। তার জন্যই দেখবে গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে দিন বড় রাত্রি ছোট, আর শীতকালে দিন ছোট রাত্রি বড় থাকে। তো এটাই হলো আরেকটা রিজন। দিন রাত্রির দৈর্ঘ্যের জন্য কিন্তু কি হয়, দিন রাত্রির দৈর্ঘ্যের জন্য বায়ুমণ্ডলের যে উষ্ণতার মধ্যে ডিফারেন্সটা দেখা যায়। এখন তোমরা লেখাটা পড়ো, তাহলে এটা আরো ভালোভাবে বুঝতে পারবে। দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির জন্য বিভিন্ন স্থানের মধ্যে উষ্ণতা তারতম্য পরিলক্ষিত হয়। দিন বড় এবং রাত্রি ছোট হলে, দিন যখন বড় হবে রাত্রি ছোট হলে দিনের সময় শোষিত তাপের সবটাই রাতে বিকৃত হতে পারে না। মানে দিনের সময়, দিনটা যখন বড় থাকবে, দিনটা যতটুকু তাপ শোষিত হয়, মানে সূর্যের আলো থেকে যতটা তাপ শোষিত হয়, রাত্রিবেলা সেটা বিকৃত হয়, আর উপরে যেতে পারে না, ফলে উষ্ণতা বৃদ্ধি পায়। তার জন্য উষ্ণতাটা কি বৃদ্ধি পায়। আবার দিনটা যখন ছোট হয় তাহলে রাত্রিটা বড় হবে, তখন দিনের সময় বায়ুমণ্ডলে যে পরিমাণ তাপটা শোষণ করে রাত্রি, সেটা তো তাপ বিকিরণ হয়, তার চেয়ে আরো বেশি তাপ বিকৃত হয়, তার জন্য বায়ুমণ্ডলটা শীতল হয়ে পড়ে। তো এটাই হলো আরেকটা রিজন, দিন রাত্রি দৈর্ঘ্য। তো আমরা কি দেখলাম, অক্ষাংশ দেখলাম, ভূমির উচ্চতা দেখলাম, দিন রাত্রির দৈর্ঘ্য দেখলাম। নেক্সট আমরা দেখে নেব
সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র থেকে দূরত্ব হল আরেকটা কারণ। জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত উষ্ণ ও দ্রুত শীতল হয়, যেটা আমরা একটু আগে বলেছিলাম। জলভাগ কি হয়, জলভাগের তুলনায় স্থলভাগটা তাড়াতাড়ি উষ্ণ হয়ে যায়, আবার তাড়াতাড়ি কি হয়, শীতলও হয়ে যায়। গ্রীষ্মকালে স্থলভাগ যতটা উষ্ণ হয়, জলভাগ কিন্তু ততটা উষ্ণ হয় না। আবার শীতকালে স্থলভাগ যতটা শীতল হয়, জলভাগ ততটা শীতল হয় না। এই কারণে সমুদ্র থেকে দূরবর্তী স্থানে গ্রীষ্মকাল অধিক উষ্ণ এবং শীতকাল অধিক শীতল হয়ে থাকে। তো বেসিক্যালি কি হয়, আমরা আগে বলেছিলাম স্থলভাগ মানে মাটি তাড়াতাড়ি গরমও হয়ে যায়, তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। অন্যদিকে জল কি হয়, জল ঠান্ডা হতেও সময় লাগে, আবার গরম হতেও সময় লাগে। তার জন্য কি হয়, সমুদ্র থেকে যত দূরত্বে রয়েছে বা সমুদ্রের কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে ওইখানে খুব একটা ঠান্ডাও থাকে না, খুব একটা গরমও থাকে না। কেন থাকে না, কারণ জলভাগটা কি হয়, জলভাগটা ঠান্ডা হতেও সময় লাগে, গরম হতেও সময় লাগে। ধরো একটা সিম্পল এক্সাম্পল দিলাম, ধরো মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মধ্যে একটা ফেমাস জায়গা রয়েছে, সেটা কি, অবভিয়াসলি তোমরা গেস করতে পেরেছো, মুম্বাই। এখন মুম্বাইটা কি একদম দেখো সমুদ্রের কাছে রয়েছে, আরব সাগরের তীরে রয়েছে। এখন এখানে এখানে মুম্বাইয়ের মধ্যে দেখবে কি হয়, শীতের সময় খুব একটা বেশি শীত হয় না, আবার গরমের সময় খুব একটা বেশি গরমও হয় না। তার জন্য কেন হয় না, কারণ এই জলটা ধরো গরমের সময়, গ্রীষ্মকালে কি হয়, যখন সূর্যের আলো এসে পৌঁছায়, সূর্যের আলো এসে জলে পড়লো, জলে আশেপাশে জায়গাতে সব জায়গাতে পড়লো, তখন কি হলো, জলটা কিন্তু গরম হতে সময় লাগবে। আবার রাত্রিবেলা কি হবে, জলটা কিন্তু আবার ঠান্ডা হতেও সময় লাগবে। তার জন্য কি হয়, এই জন্য এখানে যে জলের আশেপাশে, জলভাগের আশেপাশে যে জায়গাগুলি রয়েছে ওইখানে দেখবে, ওইখানে মানে গরমটা খুব একটা বেশিও হয় না, খুব একটা মানে ঠান্ডাও হয় না, মানে মাঝামাঝি ধরনের থাকে। তো এটা একটা রিজন হলো সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র থেকে যত কাছে থাকবে, সমুদ্র থেকে যত কাছে যেই জায়গাগুলি থাকবে, ওইখানে ঠান্ডাটাও খুব একটা মানে বেশিও থাকবে না, কমও থাকবে না, গরমটাও খুব একটা বেশি থাকবে না, খুব একটা ঠান্ডাও থাকবে না। অন্যদিকে ধরো, এখন ধরো আরেকটা এক্সাম্পল আমি দিল্লি নিলাম। এই যে দিল্লি, এটা কিন্তু সমুদ্র থেকে দূরে রয়েছে। এইখানে দেখবে দিল্লির মধ্যে যেটা আমরা শুনতে পাই, যে এখানে শীতের সময় শীতও খুব বেশি হয়, আবার গরমের সময় গরমটাও খুব বেশি হয়। কেন বেশি হয়, ওইটা হলো, এখন দেখো সমুদ্র থেকে দূরত্বে রয়েছে। আর আমরা জানি স্থলভাগ মাটিটা কি হয়, মাটি তাড়াতাড়ি গরমও হয়ে যায়, তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। তো এই যে দিল্লির মধ্যে রয়েছে, এখানে যে মাটি রয়েছে, যখন দিনের বেলা গ্রীষ্মকালে সূর্যের আলোটা এসে এখানে পৌঁছায়, তখন কি হয়, সারাদিন ধরে সূর্যের আলো পড়তে থাকে। তো এখানে কি হয়, মাটিটা গরম হয়ে যায়, মাটি গরম হয়ে যায়। তো আবার রাত্রিবেলা কি হয়, রাত্রিবেলা কিন্তু তাপটা বিকিরিত সে একটা হতে পারে না, কারণ দৈর্ঘ্যটা ছোট থাকে। তো এখানে কি, তো এখানে উষ্ণ হয়ে থাকে, তো খুব একটা গরম হয়ে থাকে। তো সেম শীতকালে কি হয়, শীতকালে সূর্যের আলোটা বেশি সময়ের জন্য মাটিতে এসে পড়ে না, কারণ দিনটা ছোট থাকে। তখন কি হবে, সেটা কিন্তু বেশি একটা তাপ শোষণ করতে পারে না। আবার রাত্রিবেলা কি হয়, রাত্রিবেলা যখন তাপটা যখন বিকিরিত হচ্ছে, তখন কিন্তু যতটুক দিনের বেলা তাপ শোষণ করেছে তার থেকে বেশি হচ্ছে, তার জন্য খুব একটা ঠান্ডা হয়ে পড়ে। তো তার জন্যই বলা যায়, মানে সিম্পলভাবে মনে রাখবে জিনিসটা, মাটি তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। জল গরম হতেও সময় লাগে, ঠান্ডা হতেও সময় লাগে। তার জন্যই কিন্তু সমুদ্র থেকে কাছাকাছি, সমুদ্রের কাছাকাছি যে জায়গা রয়েছে, সেখানে কি হবে, সেখানে দেখো সমুদ্রের কাছাকাছি যে জায়গা রয়েছে, সেখানে গরমটা খুব একটা বেশিও থাকবে না, খুব একটা কমও থাকবে না। ঠান্ডাটাও খুব একটা বেশি থাকবে না, খুব একটা কম থাকবে না। কিন্তু সমুদ্র থেকে যত দূরত্ব থাকবে, যত বেশি দূরে থাকবে, সমুদ্র থেকে দূরবর্তী স্থানে গ্রীষ্মকালে অধিক উষ্ণ, গ্রীষ্মকালে খুব বেশি গরম থাকবে, আবার শীতকালে খুব বেশি ঠান্ডা থাকবে। তো এটা হলো আরেকটা রিজন। এখানে তোমাদের একটা কনফিউশন হতে পারে, কি কনফিউশন আমি বলে দিচ্ছি। ধরো আমি মুম্বাই, দিল্লির আমি এক্সাম্পলটা দিলাম। এখন ধরো আমি এখানে এই যে হিমালয় পর্বত আছে, এখানে আমি যদি এক্সাম্পলটা নিই, এখন তো বলতে পারি এটা তো সমুদ্র থেকে দূরে, তাহলে এখানে কেন ঠান্ডা থাকে? মনে রাখবি, একটু আগে যখন আমি বলেছিলাম যে বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ কিন্তু শুধু একটা নয়, শুধু সমুদ্র থেকে দূরত্ব বা দিন রাত্রির দৈর্ঘ্য নয়, এখানে কিন্তু অনেক কারণ রয়েছে। অক্ষাংশ রয়েছে, ভূমির উচ্চতা রয়েছে, দিন রাত্রির দৈর্ঘ্য, সমুদ্র থেকে দূরত্ব, এরকম আরও অনেকগুলো কারণ রয়েছে। তো শুধু একটা কারণ দেখলে হবে না, আমাদের অনেকগুলো কারণ দেখতে লাগবে। আর এই হিমালয় পার্বত্য অঞ্চলে কেন ঠান্ডা থাকে, ওই যে ভূমির উচ্চতা, যখন সেকেন্ড পয়েন্টটা পড়েছিলাম, যত বেশি সমুদ্র যে সি লেভেল থেকে যত বেশি উপর দিকে উঠতে থাকবে, তত কি হবে, তত বেশি ঠান্ডাটা, মানে উষ্ণতা কমতে থাকবে, উষ্ণতা কমতে থাকলে ঠান্ডাটা বাড়বে। তো এটা হলো আরেকটা রিজন। তো এটাই গেল কি, সমুদ্র থেকে দূরত্ব। তো আশা করি অক্ষাংশ, ভূমির উচ্চতা, দিন রাত্রির দৈর্ঘ্য আর সমুদ্র থেকে দূরত্ব এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। নেক্সট রয়েছে বায়ু প্রবাহ, খুব ইম্পর্টেন্ট। বায়ু প্রবাহ নিয়ে কিন্তু আলাদা একটা চ্যাপ্টারই রয়েছে, সেই চ্যাপ্টারে আমরা আরও ডিটেলসে পড়বো। এখানে তোমরা আগে বেসিকটা জেনে রাখো।
যে অঞ্চলের মধ্য দিয়ে উষ্ণবায়ু প্রবাহিত হয় সেই অঞ্চলে উষ্ণ এবং যে অঞ্চলের মধ্য দিয়ে শীতল বায়ু প্রবাহিত হয় সেই অঞ্চল শীতল প্রকৃতির হয়। বায়ু প্রবাহের উপর কোনো অঞ্চলে বায়ুর উষ্ণতা অনেকাংশেই নির্ভর করে। খুব সিম্পল, বায়ু প্রবাহে মনে রাখবে উষ্ণ বায়ু হয় শীতল বায়ু হয়। উষ্ণ বায়ু অবভিয়াসলি গরম থাকবে, শীতল বায়ু যে ঠান্ডা থাকবে। এখন কোনো একটা অঞ্চল দিয়ে ধরো কোনো একটা অঞ্চল দিয়ে কি হলো উষ্ণ বায়ু যাচ্ছে, উষ্ণ বায়ু যদি যাচ্ছে উষ্ণ বাতাস মানে গরম বাতাস গেলে কি হবে ওই অঞ্চলটা গরম থাকবে, আর যখন ধরো ঠান্ডা বাতাস যাবে তখন কি ঠান্ডা থাকবে। তো এইটা এখানে বলা হয়েছে। এখন এই উষ্ণ বায়ু আর শীতল বায়ুর উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করে কোনো অঞ্চলের ওই অঞ্চলের উষ্ণতাটা কীরকম হবে। তো এটাই হলো আরেকটা রিজন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের আরেকটা কারণ হলো বায়ু প্রবাহ। আর এই বায়ু প্রবাহ নিয়ে তোমাদের আলাদা চ্যাপ্টারে রয়েছে, যেটা আমরা পরের ক্লাসের মধ্যে আমরা দেখে নেব। তো সেখানে আমরা আরও ডিটেলসে জিনিসটা জেনে নেব। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। এখানে কিছু এক্সাম্পল রয়েছে। লু লু হলো কি, লু হলো একটা যে উষ্ণ ও শুষ্ক বায়ু। এটা হলো একটা উষ্ণ শুষ্ক বায়ু যেটা উত্তর পশ্চিম ভারতে দেখা যায়। ফন উষ্ণ শুষ্ক বায়ু ইউরোপ রাইন উপত্যকায় দেখা যায়। চিনুক হলো উষ্ণ শুষ্ক বায়ু রকি পার্বত্য অঞ্চলে পূর্ব ঢালে দেখা যায়। মিস্ট্রাল হলো শীতল, আলপস পর্বতে ফ্রান্সের দিকে দেখা যায়। তো এইগুলি হলো কিছু এক্সাম্পল। আরও ডিটেলসে আমরা জেনে নেব যখন আমরা উইন্ড সিস্টেম অর্থাৎ বায়ু প্রবাহের ক্লাসটা আমরা পড়ব। ওকে, তো এটাই গেল বায়ু প্রবাহ। নেক্সট রয়েছে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত নিয়েও কিন্তু তোমাদের আলাদা চ্যাপ্টারই রয়েছে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওইখান থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন আসতে দেখা যায়। তো সেখানে আমরা আরও ডিটেলসে জেনে নেব। তো এখানে আগে মনে রাখবে বেসিক্যালি আগে সমুদ্র স্রোতটাকে সেটা জানো। সমুদ্র স্রোত, এই যে সমুদ্র রয়েছে সমুদ্রের মধ্যে জলটা কি হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এই যে গতিটা ওইটাই হলো সমুদ্র স্রোত। এখন সমুদ্রের জলটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এটা কীভাবে যাচ্ছে, বাতাসের কারণে যাচ্ছে, বায়ুর কারণে যাচ্ছে। যেটা উষ্ণ বায়ু আছে শীতল বায়ু আছে। উষ্ণ বায়ু হলে সমুদ্র স্রোতের ক্ষেত্রে যে কারেন্টস মিনস স্রোত হবে মানে উষ্ণ স্রোত আর শীতল স্রোত। ওকে, তো বায়ু প্রবাহের সাথে কিন্তু ডিপেন্ড করে সমুদ্র স্রোত। এটা আমরা বায়ু প্রবাহ আর সমুদ্র স্রোতের ক্লাসটা যখন করবো আরও ডিটেলসে বুঝতে পারবো। তো এই সমুদ্র স্রোত হলো আরেকটা কারণ, বায়ুমণ্ডল উষ্ণতা তারতম্যের আরেকটা কারণ হলো সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত বায়ুর উষ্ণতা তারতম্যের অন্যতম নিয়ন্ত্রক। সমুদ্রের যে উপকূল অঞ্চল বরাবর উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় সেই অঞ্চলে বায়ুমণ্ডল উষ্ণ এবং যে অঞ্চলে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয় তার পার্শ্ববর্তী অঞ্চলে বায়ুমণ্ডল শীতল প্রকৃতির হয়। খুবই সিম্পল, তোমাদের পিকচারের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ওয়াল ম্যাপটা রয়েছে। ওকে, এখানে আমাদের যে রেড কালার রয়েছে এগুলি হলো উষ্ণ বায়ু উষ্ণ সমুদ্র স্রোত, আর এগুলি হলো শীতল সমুদ্র স্রোত। আর এই উষ্ণ শীতল সমুদ্র স্রোত কিন্তু বায়ু প্রবাহের সাথে রিলেটেড। তো এখানে কি হয় দেখো, ধরো এখান থেকে এই যে রেড কালারটা দেখতে পাচ্ছ এটা কি, এটা হলো ব্রাজিলিয়ান স্রোত, ঠিক আছে, ব্রাজিলিয়ান স্রোত। এই যে স্রোতটা রয়েছে বেরিং স্রোত যেটাকে বলা হয়, এটা কি হলো, এটা দেখবে এই দিক দিয়ে যে গরম উষ্ণ স্রোত আসলে এটার আশেপাশে যে জায়গাটা রয়েছে আশেপাশে জায়গাটাও কিন্তু গরম থাকবে। আর যখন এই জায়গা দিয়ে ধরো শীতল স্রোতটা প্রবাহিত হচ্ছে তাহলে এই জায়গাটা কি থাকবে, এই জায়গাটা কিন্তু শীতল থাকবে। তো সমুদ্র স্রোতের উপরে ডিপেন্ড করে কোনো জায়গার উষ্ণতাটা কীরকম হবে ওইটাই বলা হলো। আর বাকি আরও ডিটেলসে আমরা সমুদ্র স্রোতের ক্লাসে পড়ে নেব। ওকে, তো এখানে কি বললাম, সমুদ্র স্রোত বায়ুর উষ্ণতা তারতম্যের অন্যতম নিয়ন্ত্রক। সমুদ্রের যে উপকূল অঞ্চল বরাবর মানে সমুদ্রের যে উপকূল বরাবর উষ্ণ সমুদ্র স্রোত যখন প্রবাহিত হবে সেই অঞ্চলটা কি হবে, উষ্ণ হবে। আর যে অঞ্চলে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হবে সেই অঞ্চলটা কি হবে, তার পার্শ্ববর্তী যে অঞ্চলটা সেটা হবে শীতল প্রকৃতি হবে। তো এটাই হলো সমুদ্র স্রোত। নেক্সট রয়েছে পর্বতের অবস্থান। এখন আমরা দেখব পর্বতের অবস্থান। উষ্ণ বায়ু এবং শীতল বায়ু গতিপথে আড়াআড়িভাবে কোনো পর্বতশ্রেণী অবস্থান করলে বায়ু প্রবাহ ওই পর্বতশ্রেণী বাধাপ্রাপ্ত হয়, ফলে পর্বতের উভয় দিকে উষ্ণতা তারতম্য পরিলক্ষিত হয়। কিভাবে হবে, ধরো একটা পর্বত রয়েছে, ওকে, পর্বত রয়েছে। এখন এদিক থেকে বাতাস আসছে, বাতাসটা কি ধরো গরম বাতাস আসছে মানে উষ্ণ বায়ু আসছে। এখন উষ্ণ বায়ু এদিক থেকে আসলো, এদিকে এসে পাহাড়ের এখানে এসে কি হলো, এখানে আটকে গেল, কারণ এখানে যেতে পারছেন। তখন বাতাসটা কি হবে, বাতাসটা কিন্তু যে গতিটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে বাতাসটা এইভাবে গেল। তো এখন আমরা পড়েছিলাম ভূমির উচ্চতা, যত বেশি উচ্চতায় যাবে তত বেশি উষ্ণতাটা কমতে থাকবে, উষ্ণতা কমবে মানে ঠান্ডা হবে। এখন এই উষ্ণ বায়ুটা আস্তে আস্তে উপর দিকে উঠলো, এখন উপর দিকে উঠলে কি হবে, ভূমির উচ্চতা বাড়ছে, তাহলে এখানে ঠান্ডা হয়ে যাবে, বাতাসটা ধরো এইদিকে
দিকে চলে আসে। এখানে কি হবে, এখানে কিন্তু শীতল থাকবে, এখানে কি থাকবে, শীতল থাকবে। তখন দেখা গেল এই সাইডে রয়েছে উষ্ণ বায়ু, এই সাইডে রয়েছে শীতল বায়ু, মানে একই পর্বতের দুই সাইডে একদিকে উষ্ণ বায়ু আবার একদিকে শীতল বায়ু থাকতে পারে। তো এটা হলো আরেকটা রিজন। পর্বতের অবস্থানের জন্য কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতার মধ্যে ডিফারেন্সটা, তো তারতম্যটা দেখা যায়। এটা হলো পর্বতের অবস্থান, হলো আরেকটা রিজন। নেক্সট রয়েছে মেঘাচ্ছন্নতা, ভেরি ইম্পর্টেন্ট। মেঘাচ্ছন্নতা, এটা আমরা ছোটবেলায় অনেক পড়েছি। মেঘাচ্ছন্ন আকাশ বা ঘন মেঘের আবরণ দিনের বেলা সূর্য রশ্মিকে ভূপৃষ্ঠে পৌঁছতে বাধা দেয়, আবার রাত্রির সময় ভূপৃষ্ঠে থেকে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। ফলে বিকিরিত তাপ মেঘ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। এই কারণে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে দিনের বেলা উত্তাপ কমে আর রাত্রিবেলা উত্তাপ বৃদ্ধি পায়। এইভাবে মেঘাচ্ছন্নতা বায়ুর উষ্ণতা তারতম্যে প্রভাব বিস্তার করে। কিভাবে দেখো, ধরো দিনের বেলা মেঘ রয়েছে, ওকে, ধরো দিনের বেলা মেঘ রয়েছে, এখন সূর্যের আলোটা কি হবে, সূর্যের আলোটা মাটিতে এসে পৌঁছবে। আর আমরা জানি মাটি তাড়াতাড়ি গরমও হয়ে যায়, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। এখন ধরো দিনের বেলা কি হলো, দিনের বেলা মেঘ রয়েছে, এখানে মেঘ রয়েছে, মেঘ থাকলে কি হবে, সূর্যের আলোটা কিন্তু মেঘের মধ্যে এসে এখানে বাধাপ্রাপ্ত হবে। তো এখানে খুব একটা বেশি সূর্যের আলোটা এসে পৌঁছতে পারবে না, একদম পৌঁছতে পারবে না এরকম না, খুব একটা এসে পৌঁছতে পারবে, কিছু ধরো মেঘের এখানে আটকে গেলো আর কিছু এসে পৌঁছালো, তাহলে সূর্যের আলোটা কম এসে পৌঁছাবে। আর সূর্যের আলো যদি কম এসে পৌঁছায় তাহলে কি হবে, তাহলে কিন্তু যে উষ্ণতাটা কম থাকবে। এখন দিনের বেলা যদি মেঘ থাকে, দিনের বেলা মেঘ থাকে তখন দেখবে ওয়েদারটা অনেকটা ঠান্ডা ঠান্ডা থাকবে, ওয়েদারটা অনেকটা শীতল থাকবে। আর অন্যদিকে ধরো রাত্রিবেলা যখন তাপ বিকিরণ হওয়ার সময় তাপটা বিকিরিত হবে, দিনের বেলা যে তাপটা শোষণ করলো রাত্রিবেলা কি করবে, তাপটা বিকিরিত হয়ে উপরে উঠবে। তখন রাত্রিবেলা যদি মেঘ থাকে তখন কিন্তু তাপটা বিকিরিত হয়ে আর বেশি একটা পৌঁছতে পারবে না, উপরে যেতে পারবে না, মেঘের মধ্যে আটকে থাকবে, মানে ভূপৃষ্ঠের মধ্যেই কিন্তু এখানে আটকে থাকবে। তাহলে তখন কি দেখবে, তখন কিন্তু এখানে গরম থাকবে, মানে উষ্ণ থাকবে। তো এটাই হলো মেঘাচ্ছন্নতা। মেঘাচ্ছন্নতা হলো আরেকটা রিজন। মেঘ থাকলে কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতার মধ্যে ডিফারেন্স দেখা যায়। দিনের বেলা মেঘ থাকলে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকবে, রাত্রিবেলা মেঘ থাকলে ওয়েদারটা গরম থাকবে, উষ্ণ থাকবে। তো এটাই হলো আরেকটা রিজন, মেঘাচ্ছন্নতা। এখন লেখাটা দেখো, মেঘাচ্ছন্ন আকাশ বা ঘন মেঘের আবরণ দিনের বেলা সূর্য রশ্মিকে ভূপৃষ্ঠে পৌঁছতে বাধা দেয়, আবার রাত্রির সময় ভূপৃষ্ঠ থেকে বিকিরণ তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। মানে দিনের বেলা মেঘ থাকলে কি হয়, সূর্য রশ্মি ভূপৃষ্ঠে এসে পৌঁছতে বাধা দেয়। আর রাত্রিবেলা যদি মেঘ থাকে তাহলে তাপটা বিকিরিত হয়ে যখন মহাশূন্যে ফিরে যাওয়ার সময় হয় তখন সেটাতেও বাধা দেয়। এই কারণে বিকিরিত তাপ মেঘ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। এই কারণে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে দিনের বেলা কি হয়, দিনের বেলা মেঘাচ্ছন্ন থাকলে উত্তাপটা কমে আর রাত্রিবেলা কি উত্তাপটা বাড়ে। আর এইভাবে মেঘাচ্ছন্নতা বায়ুর উষ্ণতা তারতম্যে একটা প্রভাব বিস্তার করে। তো এইগুলি হলো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ। তো আশা করি বুঝতে পেরেছো। তো কি কি ছিল, প্রথমে আমরা দেখেছি অক্ষাংশ, ভূমির উচ্চতা, তারপর যেরকম দিন রাতের দৈর্ঘ্য, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, মেঘাচ্ছন্নতা, এগুলি আমরা দেখে নিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই যে এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। প্রিভিয়াস ক্লাসে আমরা কি দেখলাম, টেম্পারেচার চ্যাপ্টারের পার্ট 1, যেখানে আমরা পৃথিবীর তাপ বলয় দেখেছি। আর আজকে আমরা দেখে নিলাম বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ। তো এটাই গেল টেম্পারেচার চ্যাপ্টারটা, অর্থাৎ তাপমাত্রা চ্যাপ্টারটা। আশা করি বুঝতে পেরেছো, দুইটা পার্টে আমরা দেখলাম। নেক্সট ক্লাসের মধ্যে আমরা যে বায়ুচাপ অর্থাৎ প্রেশার নিয়ে ডিসকাস করব। ওকে, খুব ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা ক্লাসটা একদমই স্কিপ করবে না। আর আশা করি আজকে ক্লাসটা ভালো লেগেছে, তোমাদের কাছে হেল্পফুল লেগেছে। আর তোমাদের আমি বারবার বলে থাকি তোমরা কিন্তু সিকোয়েন্সে ক্লাসগুলি দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ একটা ক্লাস কিন্তু আরেকটার সাথে রিলেটেড। তার জন্য তোমরা সিকোয়েন্সে ক্লাসগুলি দেখবে, তোমাদের সুবিধে হবে। আর তাছাড়া তোমাদের যদি নোটসের বা মক টেস্টের কিংবা ক্লাসেসের প্রয়োজন হয়, অনলাইন হোক কিংবা অফলাইন, টেট 1, টেট 2, এসটি যেটারই প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এটা হলো সাকসেস মাস্টার অফিসিয়াল নাম্বার। এই নম্বরে তোমরা ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। আর তাছাড়া ফ্রি মক টেস্টও হয়ে থাকে, সেটার মধ্যে জয়েন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।